শুরু করি এখান থেকে। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ কেমন? তো সবার আগে আমি একটা প্রাসের চিত্র আঁকবো তোমাকে বোঝানোর জন্য কি কি এখান থেকে আসতে পারে। তো এটা মনে করো প্রাস জিনিসটা কি? অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত তির্যক কোনো বস্তু, অনুভূমির সাথে, এটা হচ্ছে অনুভূমি মাটি, এর সাথে থিটা কোণে নিক্ষিপ্ত একটা বস্তু তির্যকভাবে, মানে একটা কোণ সহকারে, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। আর এটা হচ্ছে গতিপথের যে কোনো বিন্দু। গতিপথের যে কোনো বিন্দুতে যদি আমি বেগের একটা উপাংশ নেই, এটা যদি বেগ হয়, এক্স অক্ষ বরাবর ভি এক্স বেগের অনুভূমিক উপাংশ, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই বেগের উলম্ব উপাংশ। কিন্তু আমি যদি সর্বোচ্চ বিন্দুতে বেগের উপাংশ নেই, এটা শুধুমাত্র ভি এক্স হবে, ভি ওয়াই নাই। কেন ভি ওয়াই নাই? কারণ যদি ভি ওয়াই থাকতো সে আরও উপরে উঠতো। যেহেতু এটা তার সর্বোচ্চ বিন্দু, তার মানে সে আর এর উপরে যেতে পারে না। সর্বোচ্চ বিন্দুতে, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে সে আর উপরে যায় না, এটাই তার হাইয়েস্ট পয়েন্ট। তার মানে এখন সে অনুভূমিক বরাবর যাবে। এই প্রশ্নটা আসে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতি কয় মাত্রিক? একমাত্রিক। আর অন্য যে কোনো পথে প্রাসের গতি দুই মাত্রিক, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, অনুভূমিক বরাবর যাচ্ছে, উলম্ব বরাবর যাচ্ছে। বাট গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার গতি কি হয়ে যায়? একমাত্রিক হয়ে যায়। গতি হচ্ছে একমাত্রিক হয়ে যায়। ওকে, আরেকটা বিষয় দেখো, এই যে ভি ওয়াই উলম্ব বরাবর, আর আমরা জানি জি কাজ করে খাড়া নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, কিন্তু অনুভূমিক বরাবর কিন্তু কোনো অভিকর্ষ ত্বরণ নাই। এই জন্য বলা হয় অভিকর্ষ ত্বরণের অনুভূমিক উপাংশ হচ্ছে 0। অভিকর্ষ ত্বরণের অনুভূমিক উপাংশ কত? 0। আরেকটা জিনিস প্রশ্নে আসে যে এখান থেকে, মানে এখান থেকে এই পর্যন্ত অনুভূমিক দূরত্বকে কি বলে? অনুভূমিক দূরত্বকে বলে পাল্লা। অনুভূমিক দূরত্বকে কি বলে? পাল্লা। এই পাল্লা কখন সর্বোচ্চ হবে? এই পাল্লা সর্বোচ্চ হবে যখন এই নিক্ষেপ কোণ থিটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, থিটা 45 ডিগ্রি হলে পাল্লা হবে ম্যাক্সিমাম। থিটা 45 ডিগ্রি হলে পাল্লা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, থিটা 45 ডিগ্রি হলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, পাল্লা হবে ম্যাক্সিমাম। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে আসে, এটা হচ্ছে আমি ক্লাস করানোর সময় দেখাবো। এই সম্পর্কটা আসে যে আর সমান 4h। ক্লাস করানোর সময় দেখাবো আরেকবার। তো এটা আমি একটু চিত্র আঁকা বোঝাই, একটু বুঝো। এটা হচ্ছে চিত্র। এই চিত্রটার মধ্যে তুমি খেয়াল করে দেখতে পাবা এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h, এইটুকু। তাহলে এইটুকু ধরে যদি এখানে বসাই, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, তাহলে বলো এখান থেকে এই পর্যন্ত পুরাটা আর সমান কয়টা h হইল? 4h হইল। তো এটা মাঝে মাঝে আসে যে নিচে কোন সম্পর্কটি সঠিক, নিচের কোন সম্পর্কটি সঠিক, এটা পরীক্ষা আসে আর সমান 4h। ঠিক আছে, আর সমান 4h। ওকে, এটা আসে। আরও কিছু বিষয় আমি কন্টেন্টে লিখে নিয়ে আসছি, কন্টেন্ট থেকে এখন দেখাবো ইনশাআল্লাহ। কন্টেন্টটা ফলো করো সবাই। প্রাস ভূপৃষ্ঠের থেকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যে কোনো দিকে প্রক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে, নির্দিষ্ট কোণে। প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষ বল, যা অলরেডি আমি কথাবার্তা বলছি যে প্রাসের উপর যেই ত্বরণটা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, এবং অভিকর্ষ ত্বরণের কারণে যেই বল, অভিকর্ষ ত্বরণের কারণে যে বল F সমান mg। ঠিক আছে, এটা হচ্ছে অভিকর্ষ বল। ওকে, একমাত্র ক্রিয়াশীল বল অভিকর্ষ বল, বায়ুর বাধা এখানে হিসাব করা হয় না। প্রাসের গতি উলম্ব তলে সীমাবদ্ধ এবং এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। এটা একটা বক্রগতি, বক্রগতি অবশ্যই বাঁকা হিসেবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। গতিপথ প্যারাবোলা বা অধিবৃত্তাকার, ম্যাথ হিসেবে চিন্তা করবা না। ম্যাথ চিন্তা করলে প্যারাবোলা মানে পরাবৃত্তাকার আসে, বাট আমাদের ইসাক স্যারের বই স্পষ্ট অক্ষরে লেখা আছে যে প্যারাবোলা বা অধিবৃত্তাকার। তো তুমি হচ্ছে আপাতত ফিজিক্সের জন্য শিখে রাখবা যে প্যারাবোলা মানে অধিবৃত্ত। সমতরণ বিশিষ্ট, সমতরণ কেন? কারণ জি হচ্ছে 9.8। ঠিক আছে, এছাড়া অন্য কোনো ত্বরণ কাজ করে না। সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন হয়, মাত্র বললাম। সর্বোচ্চ উচ্চতায় গেলে বেগটা একমুখী হয়ে যায়, ভি এক্স বরাবর হয়ে যায়, ওয়াই অক্ষ বরাবর কোনো থাকে না।
সর্বোচ্চ উচ্চতায় গতি একমাত্রিক হয়, যা অলরেডি তোমাকে বুঝাই ফেলছি। সর্বোচ্চ উচ্চতায় গতি একমাত্রিক হয়। ওকে, নেক্সট কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পাল্লা সর্বাধিক হবে 45 ডিগ্রি কোণে, অলরেডি দেখাইছি। গতিবেগের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক উপাংশ হবে 0, কারণ ত্বরণটা কাজ করে খাড়া নিচের দিকে উল্লম্ব বরাবর, তাহলে অনুভূমিক বরাবর ত্বরণ নাই। নিক্ষেপণ কোণ যদি tan ইনভার্স 4 বা হচ্ছে 76 ডিগ্রি হয়, তাহলে সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা সমান হয়। এই জিনিসটা কেমনে হয় আমি দেখাচ্ছি। নিক্ষেপণ কোণ 76 ডিগ্রি, সবাই একটু বুঝো 30, 90, 45, রাইট, 60, কোনগুলা বুঝতেছো কিনা? 30, 45 মানে কি? পুরোটার অর্ধেক 60। তাহলে আরেকটু উপরে যদি যাই 76 ধরতে পারি, 76। তাহলে এইটা যদি 76 ডিগ্রি হয়, চিন্তা করো প্রাসটা এইভাবে পড়ে যাবে না? জাস্ট আনুমানিক একটা চিত্র আঁকছি আমরা, প্রাসটা এরকম হবে। তাহলে এরকম প্রাস যদি হয়, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। মাপো তো, সমান হয়েছে? খেয়াল করো, মাইপা দেখো, প্রায় সমান না? এই জন্য বলতেছি যখন নিক্ষেপণ কোণ 76 ডিগ্রি তখন আর এবং এইচ সমান হয়। এটা হচ্ছে 76 ডিগ্রি, তখন এরকম বড় হয়, এরা একটু উপরে উঠবে, এরকম বড় হয়, ঠিক আছে? এবং এইটা এবং এটা সমান হয়, এইচ এবং আর কি হয়? সমান হয়, ঠিক আছে? ওকে, এই জিনিসটা বুঝছো? ভিজুয়ালাইজ করার পরে, এগুলো মুখস্থর বিষয় না। সর্বোচ্চ উচ্চতায় কিছু পড়া আছে। সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেমনে? একদম ইজি ভাই। এই যে দেখো, এটা সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় বেগের অনুভূমিক অংশ হচ্ছে vx, কারণ vy এখানে নাই, গতি একমাত্রিক হয়ে গেছে। অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে খাড়া নিচের দিকে, তাহলে একমাত্র ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ, অন্য কোনো ত্বরণ তো কাজ করে না। তাহলে এক অক্ষ বরাবর বেগ আর নিচের দিকে জি, মধ্যবর্তী কোণ কত দেখো তো? 90 ডিগ্রি। এগুলো একটা মুখস্থের পারো না, সব বুঝে পারবা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, যেহেতু আমরা জানি যে যখন 90 ডিগ্রি কোণে থাকে তখন ডট গুণন 0 হয়, তাই না? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডট গুণন 0 হয়, তাহলে তারা কি পরস্পরের উপর লম্ব? ভেক্টর চ্যাপ্টারে পড়ছি আমরা। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণ, আমরা জানি বেগ ও ভেক্টর রাশি, ত্বরণ ও ভেক্টর রাশি। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের ডট গুণন কি হবে? 0 হবে, 90 ডিগ্রি। তাই সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ নাই। সর্বোচ্চ উচ্চতায় বেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ, কোনো উলম্ব উপাংশ নাই। ওকে, সর্বোচ্চ উচ্চতা এইচ হলে যখন আমি 45 ডিগ্রি করে নিক্ষেপ করব, দেখো মনে আছে কিনা বাচ্চারা, এই কোণটা কত ছিল? 45 ডিগ্রি, মানে সর্বাধিক আনুভূমিক পাল্লা যখন, তখন আর সমান 4h। সর্বাধিক আনুভূমিক পাল্লা মানে 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে আর সমান কি হয়? 4h হয়। একদম ভিজুয়ালাইজে দেখাই দিছি। সর্বোচ্চ উচ্চতায় দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক। দ্রুতি মানে বেগের কথা বলছে, এইখানে বেগটা অর্ধেক হয়ে যাবে না, কারণ ওয়াই তো শেষ, ওয়াই তো আর নাই, বাকি অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? এছাড়াও কিছু ম্যাথমেটিক্যাল টার্মে কথাবার্তা আছে, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মে কথাবার্তা আছে যা আমরা হচ্ছে ম্যাথ ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ওকে, চলো আমরা এমসিকিউতে ফেরত যাই। অনেক কিছু পড়া হয়ে গেছে। দেখো, হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? এটা যদিও ম্যাথ ক্লাসের পড়া, তবে আমি একটা কন্টেন্ট নিয়ে আসছি। এগুলো কিন্তু ম্যাথ ক্লাসে করাবো, এটা ম্যাথ ক্লাসে করাবো, তবুও আমি একটা কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের একটু সুবিধার জন্য। এই কন্টেন্টটা পড়বা যে ঘড়ির কাটার কৌণিক বেগ। আমি তো সিস্টেম শিখাই দিব, তাও এগুলো মনে রাখবা যে কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান 2π/t, একক হচ্ছে রেডিয়ান পার সময়। আচ্ছা ভাইয়া, আপনি এখানে রেডিয়ান পার সেকেন্ড কেন লেখেন নাই? রেডিয়ান পার সময় লিখছেন কেন? কারণ এই সময় যে সবসময় সেকেন্ডে থাকে এমন কোনো কথা নাই। রেডিয়ান পার আওয়ার থাকতে পারে, রেডিয়ান পার মিনিট থাকতে পারে, সবগুলাই তার একক, ঠিক আছে? তো ঘড়ির কাটার কৌণিক বেগ ক্ষেত্রে আমি এগুলো লিখে রাখছি, তোমার এগুলো এখন বোঝার দরকার নাই, ম্যাথ ক্লাসে আমি বুঝাই দিব। 2π/t কেমনে হয় চিত্রটা বুঝাই দিব, জাস্ট আমি দেখাইলাম যে কন্টেন্টে এগুলো সাজানো আছে রিভিশনের জন্য। অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ প্যারাবোলা বা হচ্ছে অধিবৃত্তাকার। দেখো তো অপশনে অধিবৃত্ত আছে কিনা, ইসাক স্যারের বইয়ের প্রশ্ন কিন্তু।
অপশনে অধিবৃত্ত নাই। ওকে, তাহলে এখন আমি সেফ, এখন আমি পিওর বাংলা আনসার করতে পারি। প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্তাকার, আনসার হচ্ছে পরাবৃত্তাকার। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? যদি অপশনে পাইতাম প্যারাবোলা, আনসার প্যারাবোলা দিতাম, অথবা অপশনে পাইতাম অধিবৃত্তাকার, আনসার অধিবৃত্তাকার দিতাম। কিন্তু অপশনে একটাও নাই, তাহলে আনসার কি হবে? পরাবৃত্তাকার। কথা বুঝতে পারছো? ওকে, এটা হচ্ছে ভি সমান ওমেগা আর সূত্র দেওয়া হয়। ভি সমান, আচ্ছা তোমাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি আগে গতিবিদ্যা পড়ালেন না কেন, নিউটনের বলবিদ্যা আগে পড়াইছেন কেন? এটা তুমি একটু পরে বুঝতে পারবা। এই যে দেখো, রৈখিক বেগ ভি সমান ওমেগা আর, এই সূত্র কোন অধ্যায়ে পড়াইছি? নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে পড়াইছি। তো যদি ওইটা না পড়তা, এটা পারতা না। ওকে, আচ্ছা ঘড়িটি কাটা, মিনি কাটা, কম্পাঙ্ক সব এগুলো পড়াবো, টেনশনে কিছু নাই। এই অধ্যায়টা আসলে ম্যাথের অধ্যায়, বুঝছো? এখান থেকে বড় বড় অঙ্ক আসে। স্যাররা তো আর জানে না ইয়া বড় অঙ্ক যে দেয়া দেয় মেডিকেলে, পরে যাদের উত্তর মুখস্থ আছে তারা পারে, যাদের মুখস্থ নেই তারা বাস খায়। প্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলে? আমি তোমাকে চিত্রইকা পড়ানোর সময় এটা বলছিলাম যে প্রশ্নটা আসে, যে এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, যেখান থেকে নিক্ষেপ করলাম। এটা হচ্ছে পতন বিন্দু, যেখানে পড়ছে। এই মধ্যবর্তী যে অনুভূমিক দূরত্ব তাকে বলে পাল্লা, এবং পাল্লা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হয় কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। এবং এই 45 ডিগ্রি কোণে পাল্লাটা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়। এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এইচ, সর্বোচ্চ উচ্চতার কি হয়? 4 গুণ হয় পাল্লাটা, যখন 45 ডিগ্রি নিক্ষেপ করা হয়, 45 ডিগ্রি। এবং এই যে এটা কি নিক্ষেপণ বিন্দু, পতন বিন্দু, মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব, কিন্তু অনুভূমিক দূরত্ব। যদি আবার বলি যে উপরের এই পথটা, তাইলে আবার হবে বিচরণ পথ। এটা হচ্ছে বিচরণ পথ, যেই পথে সে বিচরণ করে। আর এটা হচ্ছে অনুভূমিক পথ, মাটি বরাবর যে দূরত্বটা, এটা হচ্ছে তার পাল্লা। ওকে, গেল আমাদের এটা। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র কোনটা? তাহলে আমাদের এখন পরন্ত বস্তু নিয়ে পড়তে হবে। কন্টেন্টে খুব সুন্দর করে সাজানো আছে, এত সুন্দর করে দেখবা সব জায়গায় সাজানো নাই। তোমার কাছে অনেকগুলো বই থাকতে পারে, দেখবা সবগুলো বই হয়ে দেওয়া নাই, আমি যেভাবে সাজাইছি। পরন্ত বস্তুর সূত্র 3টি। 1 নম্বর প্রশ্ন, কয়টি সূত্র? 3টি। সূত্র কে দেন? পরন্ত বস্তুর সূত্র কে দেন? আনসার হচ্ছে গ্যালিলিও। পরন্ত বস্তুর সূত্র প্রমাণ করেন কে? যখনই প্রশ্ন আসবে প্রমাণ করা, তখনই আনসার হবে নিউটন। প্রমাণ বললেই নিউটন। কোন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন? গিনি ও পালক পরীক্ষা। গিনি মানে হচ্ছে কয়েন, কয়েন বুঝছো না? পয়সা। গিনি মানে কয়েন। তো উনি কয়েন আর পালক একসাথে ফেলাইছে। ওই যে পিসা বিল্ডিং 180 ফুট হেলানো টাওয়ার থেকে ওইটা দিয়ে পরীক্ষা করছে বায়ুশূন্য স্থানে। তাহলে নিউটন এটা সত্যতা প্রমাণ করেন, আর সূত্র দেন গ্যালিলিও। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। 180 ফুট, এটাও পরীক্ষায় আসার মতো। শর্ত কি কি? এই শর্ত থেকেও কিন্তু প্রশ্ন আসে। শর্ত থেকেও প্রশ্ন আসে যে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বা কোনটি প্রযোজ্য নয়, এটাও আসে। 1 নম্বর কথা হচ্ছে বায়ুশূন্য স্থান থাকতে হবে, বায়ুশূন্য স্থান থাকতে হবে, এবং প্রত্যেকটা আদিবেগ শূন্য থাকতে হবে। মানে জাস্ট ছেড়ে দিতে হবে, জাস্ট ছেড়ে দিতে হবে। তুমি যেটা ঢিলা মারা তুলে আবার হবে না, জাস্ট ছেড়ে দিতে হবে। আদিবেগ শূন্য, এবং তাদের উচ্চতা সেম থাকতে হবে, মানে h1 সমান h2 থাকতে হবে। এটাই কিন্তু প্রথম সূত্র, জানো কি না? 3টা সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, মানে h সমান h। এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক প্রকাশ। দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র আলাদা করে পড়ার কিছু নাই। কেন দরকার নেই আমি তোমাকে দেখাচ্ছি। দ্বিতীয় আর তৃতীয় সূত্র আলাদা করে পড়বা না। কেন পড়বা না? ছোটবেলা শিখে আসছো h = ut প্লাস হাফ gt স্কোয়ার, পড়ছো? হাইট, h উচ্চতা থেকে কোনো বস্তু ফেলে দিলে কত দূরত্ব অতিক্রম করবে? h = ut প্লাস হাফ gt স্কোয়ার। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ তো শূন্য, তাই এখানে কি আসে দেখো তো? h = হাফ gt স্কোয়ার। এখান থেকে দেখো তো কি বলতে পারি? এখান থেকে কি বলতে পারি? h সমানুপাতিক t স্কোয়ার। কি রে বুঝলাম না, বোর্ড এমন করতেছে কেন? h সমানুপাতিক কি? t স্কোয়ার। এই জিনিসটা বলতে পারি? বোর্ডের মনে ভূতে ধরছে, বুঝছো? ভূতের অবস্থা একলা চলে যায়। h সমানুপাতিক t স্কোয়ার, এই শুরু থেকে বলা যায়। আবার দেখো, আমরা কিন্তু ছোটবেলায় এটাও শিখে আসছি v সমান u প্লাস at। আর যদি তুমি অভিকর্ষ ত্বরণ দিয়ে বলো তাহলে gt। আদিবেগ তো শূন্য, আদিবেগ শূন্য, তাহলে বলা যায় v সমানুপাতিক, আরেকটা লাইন বাড়াই, v সমান gt। তাহলে v সমানুপাতিক t বলা যায়। দেখো তো এই দুটো জিনিস বলা যায় কিনা? যে আমরা জানি h সমানুপাতিক t স্কোয়ার, v সমানুপাতিক t। এটাই হচ্ছে গ্যালিলিও যেটা সেকেন্ড ল
এটা হচ্ছে গ্যালিলিও থার্ড ল, মানে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আচ্ছা এই সূত্রগুলো কার মনে আছে? এই সূত্রগুলো হচ্ছে নিউটনের গতি সূত্র। এই সূত্রগুলো হচ্ছে নিউটনের গতীয় সূত্র। তাহলে বুঝলা, মাত্রই তো বললাম যে নিউটন প্রমাণ করছে। কথা মিলছে? হ্যাঁ কথা মিলছে। ওকে, এই যে দেখো ভি সমানুপাতিক টি, বেগ সময়ের সমানুপাতিক, আর এইচ সমানুপাতিক টি স্কোয়ার, সরণ সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে নেক্সট, এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করে। এই দুইটা প্রশ্ন যখন আসে, এবং এটা কোনো বইয়ে সুন্দর করে সাজানো নাই, আমি দেখছি কোনো বই একসাথে দেয় নাই। 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? বুঝতে কিন্তু দূরে কিন্তু এক জিনিস না। প্রথম সেকেন্ড মানে বুঝছো, প্রথম সেকেন্ড মানে হচ্ছে ফার্স্ট, এরপর সেকেন্ড মানে কি, দ্বিতীয় সেকেন্ড মানে কি সেকেন্ড, এরপর হচ্ছে থার্ড, আর 1 সেকেন্ড মানে কি প্রথম 1 সেকেন্ড, তারপর হচ্ছে মোট 2 সেকেন্ড, তারপর হচ্ছে মোট 3 সেকেন্ড। কথা বুঝতে পারছো কিনা? ক্রম আর এটা কিন্তু এক জিনিস না, এই ক্ষেত্রে আলাদা সূত্র আছে। এক্ষেত্রে সূত্র লিখে রাখতে পারো, মাঝে মাঝে প্রশ্ন আসে। h equals to ut plus half g t minus 1। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই হয়। ওকে, ut plus half g t minus 1 এই সূত্র অ্যাপ্লাই হয়। তো সূত্র আসলে তোমার ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, বাট এই যে অনুপাত, এটা আমি সাজেস্ট করবো তোমাকে মুখস্থ রাখার জন্য। 2t minus 1, হ্যাঁ 2t minus 1, এই মুছে ফেলতে তো 2t minus 1, 2t শুধু টি না কিন্তু 2t minus 1। ওকে ওকে, এই অনুপাতটা কিন্তু সরাসরি প্রশ্নে আসে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যখন থাকবে তখন বসাবা 1:3:5, আর 1 2 3 যখন থাকবে তখন বসাবা 1:4:9। কেন? কারণ আমরা জানি h সমানুপাতিক টি স্কোয়ার। h সমানুপাতিক কি? টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার মানে কি বর্গ হয়ে যাবে, 1:2^3^, 1:4:9। আর এই যে এটা কেন, ওই যে 2t minus 1 বললাম না, 2t minus 1, তো 2 এর জায়গায় টি বসায় দাও, 2 বসাইলে 2 2 4 মাইনাস 1 মানে কি এই যে 3, তারপরে এই জায়গায় 3 বসায় দাও, 2 3 2 6 মাইনাস 1 কত? 5। ওকে, তো সূত্রটা আসলে কি? ut প্লাস হাফ জি 2t minus 1। ঠিক আছে, এটা হচ্ছে যখন তম সেকেন্ড, কখন? তম সেকেন্ড। তবে এটা দিয়ে আমি বলবো যে এটা দিয়ে মুখস্থ রাখ, মনে এটা দিয়ে বের করবা না, মুখস্থ রাখবা যাতে আনসার করতে পারো তাড়াতাড়ি। ওকে, এটা দেখো, পরন্ত বস্তুর গতিপথ সরল রৈখিক হয়, প্রাসের গতিপথ হয় অধিবৃত্তাকার। ঠিক আছে, ওকে ভাইয়া কথা মিলছে পোলাও দেন, এটা কি তোমার বললো না আমারে বললো? তুমি ক্লাসে আছো? কারে কি কথা মিলছে? ভাইয়া কথা মিলছে পোলাও দেন, কি মিলছে বুঝলাম না। আচ্ছা কথা মিলছে কই, কি যে গল্প করে। আচ্ছা তোমরা আবার বলো, আমি আসলে আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে নিউটন যে প্রমাণ করছে কথা মিলছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি, দুষ্ট বলামান। মুক্তভাবে পরন্ত বস্তুর গতি একমাত্রিক সুষমগতির উদাহরণ। একমাত্রিক কেন? উপর থেকে নিচে পড়তেছে। এটা পড়ো, একই পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপর দিয়ে নিক্ষেপ করলে, বা একটি পাথর খণ্ডকে একটি হবে, এর উপর 2টি বল ক্রিয়া করে। এটা অনুশীলনীতে আসছে যে 2টি বল ক্রিয়া করে। ওকে ফাইন, চলো পড়াশোনায় যাই। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। এই অঙ্ক আমরা পরে করব, দেখো তো চেনা চেনা লাগে কিনা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 3 সেকেন্ড, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে নাই, 1 2 3 বলছে। তো আনসার কোনটা? 2 নাম্বারটা। ঠিক আছে, আনসার হচ্ছে 2 নাম্বারটা। ওকে, ম্যাথ পরে করব, এই অধ্যায় পুরোটাই ম্যাথ। আমরা আজকে থিওরি পড়ব। সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাসের বেগ প্রারম্ভিক বেগের অর্ধেক। প্রাসের নিক্ষেপণ কোণ কত? দেখো বুঝতেছো কিনা। এই যে 45 ডিগ্রি কোণে যখন নিক্ষেপ করব তখন এই যে আরটা দেখতেছো, আরটা হচ্ছে ম্যাক্সিমাম এবং এটা হচ্ছে 4h এর সমান, এবং এই জায়গাটায় গিয়ে অর্ধেক জায়গায় গেছে না, তাই এখানে যে বেগ দেখতেছো এই বেগটা হচ্ছে প্রাথমিক বেগের অর্ধেক হয়ে যায়। যদি শুরুতে বেগ থাকে v, এখানে বেগটা থাকে কি v/2। এটাই জিজ্ঞেস করছে। ঠিক আছে, বুঝছো কাহিনী?
ওকে ডান। আর একটা মজার প্রশ্ন আসে খুবই, আমি এই প্রশ্ন অনেক ভালো লাগতো আমার কাছে। আমরা তো ফুল সিলেবাস পড়ছি, তো গতিবিদ্যা পড়ার সময় এই সৃজনশীল আসতো। এটা সৃজনশীলে প্রমাণ করতে হইতো যে যখন দুইটি প্রাস নিক্ষেপ করা হবে, একটার কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি, বা একটা 45, তো তাদের কি সমান, এটা হচ্ছে জিজ্ঞেস করতো। তো আমরা এটা প্রমাণ করতাম, সৃজনশীলে প্রমাণ করতাম। তোমাদের তো প্রমাণ লাগবে না, খুবই ইজিলি মনে রাখা যায়। যদি এমন হয় যে নিক্ষেপণ কোণ একটা 30 আর একটা 60, দুইটা যোগ করে যদি 90 হয়, ধরো 45 + 45, মানে দুইটা যোগ করে 90 হইতে হবে। 90 তো এমনি সূক্ষ্মকোণ সাথে যোগ করে হবে না, তাই না? আচ্ছা, তো যোগ করে যদি 90 হয়, তে তার পাল্লা সমান, তাদের দুইজনের পাল্লা সমান। মানে 30 আর 60 একই সাথে নিক্ষেপ করছে, একই সাথে। মনে করো এটা তো 90, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30, বুঝছো কিনা? আরেকবার রাখি, কালোটা 45, কালোটা কিন্তু 45, কালো যেটা এটা হচ্ছে 45, এখানে 8টা সর্বোচ্চ হবে। আর এই যে দুইটা আঁকছি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এই দুইটার কি সমান? পাল্লা সমান। ঠিক আছে, এই দুইটা কি সমান? পাল্লা সমান। পাল্লার অপর নাম হচ্ছে প্রক্ষেপণ সীমা। ঠিক আছে, আর ভ্রমণকাল মানে যাইতে যতক্ষণ সময় লাগে। আচ্ছা, প্রাসের কত অঙ্ক যে করছি জীবনে, মানে আমার পুরো ফার্স্ট পেপারের মধ্যে এইটার অঙ্ক করতে সবচেয়ে মজা লাগতো। একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো বা নিক্ষেপ করা হলো। বস্তুটির অনুভূমিক পাল্লা মানে আর সর্বাধিক উচ্চতার 4 গুণ, ঠিক আছে, উলম্ব উচ্চতার 4 গুণ। বইয়ে ভুল আছে, ওকে, পাঁচতে পড়াইলাম। একটি প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণ একটু আগে রাখলাম। বেগ এ বরাবর vx, ত্বরণ এ বরাবর g, তো মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। পরস্পরের সমকোণ। ওকে ওকে, অনুশীলনীর পিডিএফ কবে দেওয়া হবে? এই দেখো, আজকে কিন্তু দিয়ে দিছে এই অধ্যায়, দেখবা আজকে বা কালকের মধ্যে সব পেয়ে যাবে ইনশাল্লাহ। কমনগুলা দাগাইতে অনেক সময় যাচ্ছে, বুঝছো? কমনগুলা যেগুলো হচ্ছে কমন, এগুলো চিন্তা করে দাগাইতে হয়তো আজকে তো দিয়ে দিছি, তো গতিবিদ্যা কিন্তু দিয়ে দিছি। তা কিভাবে দেখবা সবগুলো হয়ে গেছে? 8টা হয়ে গেছে, আর 2টা বাকি আছে প্রথম পত্রে 8টা হয়ে গেছে। এটা দেখো, সর্বাধিক পাল্লার জন্য কত কোণ? 45 ডিগ্রি। মাচনা করাইলাম। একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে উপরে নিক্ষেপ করলে কয়টি বল ক্রিয়া করবে? 2টি বল। কন্টেন্টে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, কন্টেন্টে লিখে দিয়েছিলাম। সূত্রগুলা আমি আলাদা করে পড়াবো, ম্যাথ ক্লাসে বলে দিব যে কোন কোন সূত্র তোমার মুখস্থ করতে হবে। সূত্র নিয়ে এখন কোনো প্যারা নিও না, থিওরি পড়ো আগে, থিওরি ক্লিয়ার করো। চলো, তপন স্যারে ব্যাক করলাম আমরা। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সবসময় মাথায় রাখবা, আমরা তো মেইনলি 2টা রাশি নিয়ে পড়াশোনা করি, রৈখিক বলো কৌণিক বলো, 2টা রাশি নিয়ে পড়াশোনা করি। একটা হচ্ছে বেগ সরণ বাই সময়, একটা হচ্ছে ত্বরণ বেগ বাই সময়, তাই না? তো যদি বলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা আসলে কি বোঝায় জানো? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি বোঝায় এই যে টি, এটা টেন্ডস টু 0। ডিফারেন্সিয়েশন করার সময় এগুলো দেখছো যে টেন্ডস টু 0 লেখা থাকতো। তো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি মানে টি টেন্ডস টু 0। এমন যদি হয় তখন সরণ বাই সময় হবে তাৎক্ষণিক বেগ, আর বেগ বাই সময় হবে তাৎক্ষণিক ত্বরণ। মোট কথা, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি বললেই আনসার হচ্ছে তাৎক্ষণিক, ঠিক আছে? এখন সেটা সরণ বাই সময় হলে বেগ, আর বেগ বাই সময় হলে ত্বরণ। তাৎক্ষণিক কথাটা অ্যাড হবে। এই হচ্ছে তোমার পড়া, আর কোনো পড়া নাই। ওকে, তো দেখো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, সরণের হার বুঝছো, S/T, তে তাৎক্ষণিক বেগ,
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, বেগের পরিবর্তনের হার মানে বুঝছো v/t, তার মানে কি ত্বরণ, কি ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। অপশন তাৎক্ষণিক নাই, তাই হচ্ছে তাৎক্ষণিক দিলাম না। বেগের মাত্রা কি, ত্বরণের মাত্রা কি, বেগের একক তো জানো, বেগের একক জানো না, মিটার পার সেকেন্ড। এখান থেকে মাত্রা আনো, মিটার মানে হচ্ছে লেংথ, সেকেন্ড মানে হচ্ছে টাইম, LT−1। ত্বরণের মনে করো মাত্রা জানো না, একক তো জানো, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে LT−2। একটা জানো, এখানকার একটা বের করবা, সহজ করে পড়বা, কঠিন করে পড়বা না, ঠিক আছে? ওকে, তপন স্যারের বইয়ে এগুলো ঠিক আছে, হাজারি স্যারের ভুল দাও। একজন কি লেখছে রাফি, তপন স্যারের এমসি এগুলো ঠিক আছে, হাজারি স্যারের ভুল দেওয়া। এই হাজারি স্যার না রে, ইসাক স্যার, ইসাক স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। আরেকজন লিখছে পড়তে পড়তে কোন রাইটার ভুলে গেছে। ঠিকই আছে, এমন পড়া দিচ্ছে রাইটার ভুলে গেছে, সত্যি কথা। রেজা কিন্তু ভালো ভালো কমেন্ট করে, রেজা কিন্তু আমি দেখছি প্রশ্ন সম্পর্কে ভালো আইডিয়া আছে। তো ওরে হচ্ছে তোমরা কেউ অপমান চোখে দেখো না, এমন ভুল মাঝে মাঝে হয়। আমিও মাঝে মাঝে আগে বলতাম যে কেমিস্ট্রিতে না ফিজিক্সে গুহ স্যার এরকম মুখ দিয়ে চলে আসতো, এটা কোনো ব্যাপার নাই। নিচের কোনটি সুষম বেগের উদাহরণ? সুষম বেগ মানে বুঝছো, মানে যেই বেগটা হচ্ছে ফিক্সড, সমবেগ যেমন ওরকম সুষম বেগ মানে নির্দিষ্ট সময় পর পর হচ্ছে যে ত্বরণ চেঞ্জ হয়। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে সমত্বরণ। সুষম বেগটা এরকম, আমি যদি একটু তোমার বুঝাইতে তুমি বুঝবা। ঢাকার রাস্তায় চলন্ত গাড়ির বেগ, একবার ব্রেক মারে আরেকবার দাঁড়ায়, আরেকবার ব্রেক মারে আরেকবার দাঁড়ায়, আরেকবার উপরে উঠে দেয়, তাই না? তাহলে এর বেগ তো সবসময় সেম থাকে না, তাহলে সুষম বেগ না, এটা হচ্ছে কি অসম বেগ। কামানের গোলার বেগ, কামানের গোলা আস্তে আস্তে যাবে, ধুম করে পড়বে, তাই না? বেগ বাড়বে কমবে, বাতাসের বাধা থাকবে। অভিকর্ষ ত্বরণের, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ, এইটা নিয়ে অনেকেই প্যাচ খাবে ভাইয়া। অভিকর্ষ ত্বরণ তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তো ফিক্সড, তাহলে এটা কি সুষম হওয়ার কথা না বোকা? এটা হচ্ছে সুষম ত্বরণ বলতে পারো, এটা কি তুমি সুষম ত্বরণ বলতে পারবা? তুমি এটার মানে বুঝছো? প্রতি 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বাড়তেছে। তার মানে একটা বস্তু যদি এইখানে থাকে 9.8 মিটার পার সেকেন্ড বেগ, 1 সেকেন্ড পরে 19.6 মিটার পার সেকেন্ড হবে, 3 সেকেন্ড পরে 3 নং 27, 3 আটা 24, 29.4 মিটার পার সেকেন্ড হবে। কথা কি বুঝতে পারছি? তার মানে বিষয়টা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার বেগ বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার বেগ বাড়তেছে, তার মানে সুষমতর হলো না, বাড়তেছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই যে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, ফিক্সড শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সুষম বেগের উদাহরণ, ঠিক আছে? ওকে, আরে চশমা ছাড়া যে চোখে দেখি না, এটা প্রমাণ হয়ে গেছে। এই সাইমা লেখছে আজকে ভাইয়ের বেস্টুর সাথে দেখা হয়েছে, হ্যান্ডসাম আছে। আমি পড়ছি আজকে ভাবির বেস্টুর সাথে দেখা হয়েছে, হ্যান্ডসাম আছে। আমি বারবার বলছি ভাবির আবার বেস্টু আসলো কবে থেকে, বুঝছো? বারবার পড়তেছি চোখে যে ভাবি আবার বেস্টু আসলো কবে থেকে। পরে দেখি যে আমি তো চোখে দেখি না, এটা ভাবি না, লেখছে হচ্ছে ভাইয়ের, VAIR। আসলে চোখে দেখি না গো, আমি 1 নম্বরে কানা। আচ্ছা চলো নেক্সট টাইম শিখতে যাই। এটা বুঝছো কি না, কত কষ্ট করে বুঝাইলাম রে, তাও ফুল আমার দুষ্টামি করে। এই যে দেখো সমত্বরণ, মাত্র পড়াইলাম। সমত্বরণ মানে কি, ত্বরণ ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে ত্বরণ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ 9.8। আর এটা তো দেখো, এটা তো আলোর গতি, কি এটা তো বেগ, এটা ত্বরণ না। 3 আলো বেগ কত, 3 লাখ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানটা পুরোটা মুখস্থ আছে কার কার দেখি? ক্লাস 9-10-এ কে কে ভালো ফিজিক্স পারতা? ক্লাস 9-10 এটা হচ্ছে, ক্লাস 9-10 এটা আমার মুখস্থ আছিল। শুরুটা আমি করে দিই, দেখি বলতে পারি কিনা। 299 বলো, গুগল করবো না, গুগল না, মুখস্থ লেখো 299, দেখি 299 বলো, বাকি অংশটা বলো। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর সেন্টিমিটারে বললে কত হবে?
এটা কিন্তু মিটার পার সেকেন্ড, মানে 3 লাখ মিটার প্রতি সেকেন্ডে। সেন্টিমিটারে বললে আরও মিটার, 1 মিটার মানে কত? 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার হলে কি 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার বলছে না মিটার বলছে, দেখে যাগাবা। কারো মুখস্থ নাই? তাহলে আমি তো ভালো স্টুডেন্ট আছিলাম, যদিও আমি ভক্ষ আছিলাম, তাও তো ভালো আছিলাম। 299792458, 299792458 এত মিটার পার সেকেন্ড। 19-এ মুখস্থ করছিলাম 299792458 মিটার পার সেকেন্ড। দশমিক দিয়া বসায় দেখো, 10⁸ আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, পায়ের মান কত পর্যন্ত মুখস্থ আছে তোমাদের? আমি এগুলো ভোগাল জিনিস মুখস্থ করি নাই, পায়ের মান মুখস্থ করি নাই। ওগুলো অনেকে দেখলাম পায়ের মান 50-100 পর্যন্ত মুখস্থ করতো, আমি বলতাম কোনো দরকার আছে? আচ্ছা, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগী গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো অর্জন করা যায় তাকে কি বলে? যেহেতু নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাই তাকে বলা হয় নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। আর যেখানে নিউটনের সূত্র খাটে তার নাম হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর আমরা জানি নিউটন আর গ্যালিলিও হচ্ছে ভাই ভাই, কারণ গ্যালিলিও সূত্র দিছে, নিউটন প্রমাণ করছে, এই দুজন হচ্ছে ভাই ভাই, তাই হচ্ছে সবগুলাই সঠিক। প্রসঙ্গ কাঠামোর বিভিন্ন নাম আর কি। তোমার কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে? লেট হচ্ছে তো, 11:35 বাজে, বেরো যাও। 1 যেতে পারবা? আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো তো নিউটন আর গ্যালিলিও কি ভাই ভাই? ঠিক আছে, এটা বুঝছো? মোবাইল তোমার মোবাইল ট্যাপ তো নেই আজকে। ওকে, স্ক্রিনশট আমি দিয়ে দিব না, চার্জ নাই, এটা মনে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তোমাদের রাফি ভাই আসছিল, বুঝতে পারছো? আমরা হচ্ছে মডেল টেস্ট নিয়ে প্ল্যানিং করলাম, কি কি এক্সাম দিব ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে তোমাদের জন্য যতটা সম্ভব করার চেষ্টা করতেছি। আমরা দুইজন ভাই সর্বোচ্চ পরিশ্রম করতেছি, ঠিক আছে? আশা করি তোমরাও তোমাদের দিক থেকে সর্বোচ্চ পরিশ্রমটা দিবা। ওকে, আচ্ছা, না এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না। আচ্ছা, পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তু সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কি বলে? পরম গতি বলে, তাই না? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তু সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কি বলে? আনসার হচ্ছে পরম গতি। ওকে, পরম গতি। আর যদি বলে দুইটি গতিশীল বস্তুর একটি সাপেক্ষে আরেকটি গতিকে কি বলে? মনে করো আমিও গতিশীল, সাথে আরেকজনও গতিশীল, তাহলে আমার সাপেক্ষে তো সাপেক্ষে বুঝাইলে আপেক্ষিক গতি, সাপেক্ষ বুঝাইলে আপেক্ষিক গতি, সাপেক্ষ বুঝাইলে কি? আপেক্ষিক গতি। এটা নিয়ে অঙ্ক করব, এই যে অঙ্ক আছে ম্যাথ ক্লাসে করব, যে 10 কিলোমিটার 20 কিলোমিটার দিক একই দিকে, দিক উল্টা দিকে, কখন আপেক্ষিক গতি কত, এগুলো আমরা পড়বো, সমস্যা না। সরণ পাওয়া যায় কোথায়? এই প্রশ্নটা হচ্ছে ট্রিকি প্রশ্ন। আমরা ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন করছি মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, এই সাইমা মনে হয় টিকটক দেখে, বুঝছো? টিকটকে ডায়লগস আসছে, আমার বামে আছে রাফি ভাই, ডানে আছে শাওন ভাই, এই দুই ভাই থাকতে আমার কোনো টেনশন নাই। এগুলো হচ্ছে যারা যে টিকটক বানায় না তাদের হচ্ছে ডায়লগ। আমি বলতে পারি ভাই আপনি কেমনে জানেন? আমি সব বিষয়ে খবর রাখি, আমার সব বিষয়ে খবর রাখতে হয়, একজন টিচার সব বিষয়ে অ্যালার্ট থাকতে হয়, ঠিক আছে? কারণ আমাদের স্টুডেন্ট কমিউনিটির মধ্যে সব ধরনের স্টুডেন্ট আছে, বিটিএস ফ্যান আছে, টিকটক ফ্যান আছে, তারপর হচ্ছে সেই লেভেলের পড়ুয়া স্টুডেন্ট আছে, তো আমার সব বিষয়ে খবর রাখতে হয়, ঠিক আছে? তা আমি যেটা বলতেছিলাম, এই আমরা ইন্টিগ্রেশন পড়ছি, ডিফারেন্সিয়েশন পড়ছি, তো যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন হচ্ছে ভাগ করি, আর ইন্টিগ্রেশন মানে কি? যোগজীকরণ। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ভাগ করা, ঢাল বের করা, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা বা ক্ষেত্রফল বের করা। তো যখন তোমাকে বলবে বেগ এবং সময়ের লেখচিত্রের ঢাল থেকে কি পাওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, যখন হচ্ছে বলবে বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে কি পাওয়া যায়, তখন আমরা বেগ এবং সময়কে ভাগ করব। কেন? ঢাল মানে কি জানো? এইখানে যদি থাকে বেগ, এইখানে যদি থাকে সময়, এই যে এটা হচ্ছে ঢাল, এবং ঢাল মানে হচ্ছে m সমান tan θ। ঢাল মানে হচ্ছে m সমান
ট্যান থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব ভূমি আশা করি সবাই চিনে, এটা লম্ব এটা ভূমি। ট্যান থিটা মানে কি? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, উপরে লম্ব নিচে ভূমি। তো লম্ব যদি হয় ভি, ভূমি যদি হয় টি, তাহলে ভি বাই টি মানে কি? ত্বরণ। তার মানে আমরা বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে, বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে কি পাই? ত্বরণ পাই। এখন যদি প্রশ্ন করে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাই, ঠিক আছে, এখন যদি প্রশ্ন করে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাই, তখন আনসার কি হবে? ক্ষেত্রফল মানে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে বেগ বাই সময় বলছে না, বেগ সময়। তখন তুমি চিন্তা করবা এই বেগ কোন জায়গা থেকে আসছে? বেগ আসছে সরণ বাই সময় থেকে। তাইলে বেগ সময়ের ক্ষেত্রফল করলে সরণ পাওয়া যাবে। আমি আরেকটু সহজ করে বলি, ত্বরণ সময়ের ক্ষেত্রফল থেকে কি পাওয়া যাবে, কেমনে বের করবা? তুমি চিন্তা করবা ত্বরণ কোন জায়গা থেকে আসছে? ত্বরণ আসছে হচ্ছে বেগ বাই সময় থেকে। তার মানে ত্বরণ সময়ের ক্ষেত্রফল করলে বেগ আসবে, আর বেগ সময় ক্ষেত্রফল করলে সরণ আসবে, মানে এক ধাপ পিছনে যাবা। আমরা জানি সরণকে ভাগ করলে বেগ পাওয়া যায়, বেগকে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। তো যখন ক্ষেত্রফল বলবে এক স্টেপ পিছাবা, ত্বরণের ক্ষেত্রফল বললে এক স্টেপ পিছায়া বেগ হবে আনসার, বেগের ক্ষেত্রফল বললে এক স্টেপ পিছায়া সরণ হবে আনসার। বুঝছো কিনা জানো? বুঝছো? আচ্ছা দেখো তো বুঝছো কিনা। ওকে, তোমরা কি আমাকে পচাচ্ছ? পচায়ও না, টিকটক করা খারাপ কিছু না, হতে পারে সে টিকটকার, তবে সে মানুষ। আচ্ছা খেয়াল করো, দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল। দূরত্ব মানে বুঝছো, এদিক বরাবর কি আমাদের ডি, এদিক বরাবর কি সময়, ঢাল মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় মানে হচ্ছে দ্রুতি। দ্রুতি একটা স্কেলার রাশি। আর যদি আনসার হইতো এখানে সরণ, তাইলে আনসার হইতো বেগ, বাট সরণ তো বলে নাই, তাই বেগ হবে না, আনসার হবে কি? দ্রুতি। খুবই অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে, অ্যালার্ট থাকতে হবে। ওকে, স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কেমন সমানুপাতিক? স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর বেগ দূরত্বের সাথে কেমন সম্পর্ক? খুবই সহজ। আমরা কয়েকটা সূত্র লিখছিলাম, মনে আছে? h = ut + ½ gt²। এই সূত্রটাই আরেকবার লিখব, দুইটা সূত্র লিখব। s = ut + ½ at², v² = u² + 2as। এটা একটা খুবই স্মৃতি মনে পড়ে গেল পুরানা কালের। এই সূত্রগুলো দেখলে এখানে 9 10-এর কথা মনে পড়ে ভাই। আমার টিচার আমাকে বলছিল, আমাকে বলেন আমার আম্মুকে বলছে, এই ছেলের দেয়া কিচ্ছু হবে না, সায়েন্স বুঝে না। খুব খারাপ লাগছিল, অনেক কষ্ট পাইছিলাম। টিচারের দোষ নাই, আমি ঘোরাফেরা করছি। পরে যখন আরও ভালো টিচার পাইছি, টিচার যখন বুঝাইছে, অনলাইনে যখন পড়ছি তখন ভালো বুঝছি। সব টিচারই নিজের সর্বোচ্চ চেষ্টা করে, তো এক একজন স্টুডেন্ট এক একজন টিচারের কাছে বুঝে। আমি ওই টিচারের কাছে বুঝি না, এটা টিচারের দোষ না, দোষ তো আমার। টিচার তো পড়াইছে, অন্যরা কি বুঝছে না টিচারের ক্লাস করে? আমি স্যারেরটা বুঝি নাই, তো এই জন্য স্যার মনে করছে আমি কিছু পারি না। তো সরাসরি আমার আম্মুরে বলছে, আমার আম্মু যখন জিজ্ঞেস করছে যে 3 মাস চলে গেছে তখন, যে শাওন কেমন পারে, ওরা দিয়ে কী আশা করা যায়, বলে তেমন কিছু আশা করেন না, সায়েন্স বুঝে না। প্রথমত জেএসসিতে পাইছি 9.8, 9 পয়েন্ট কেমনে 4.95, জেএসসিতে পাইছি 4.95। এর উপর 3 মাস যাওয়ার পরে যখন একটা মা শুনে যে তার ছেলের সায়েন্স হবে না, কেমন কষ্ট পাইছে। এরপর তো ইতিহাস, তোমরা বাকিটা জানো। তো এই সূত্রগুলো 9 10-এ প্রথম পড়ছিলাম, তো দেখলে অনেক আবেগপ্রবণ হয়ে যায়। বলছে আদিবেগ শূন্য। আদিবেগ শূন্য মানে কি? ইউ শূন্য, তাহলে পুরোটা কেটে যাবে। s = ½ at²। তো এখানে ত্বরণ ফিক্সড, এই হাফ তো হাফই, সময় এইটা তো মান 0.5, তো আমরা এটাকে ধ্রুবক ধরতে পারি।
এস সমানুপাতিক টি স্কোয়ার, দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখানেও কি আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য মানে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, ত্বরণ ফিক্সড, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস, এস সমানুপাতিক ভি সমানুপাতিক রুট এস। এই দুইটা জিনিস তোমাকে পরীক্ষায় জানতে চায় যে দূরত্ব এবং সময়ের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক, বেগ এবং দূরত্বের সম্পর্ক কি, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, দূরত্ব বেগের বর্গের সমানুপাতিক। বাংলা ভাষা বুঝো, আগে বাংলা ভাষা বুঝো। দূরত্ব এস বেগের বর্গের সমানুপাতিক, বেগ ভি দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বুঝছো কিনা? যখন বলবে বেগের কথা তখন তুমি ভি চিন্তা করবা, যখন বলবে দূরত্বের কথা তখন তুমি চিন্তা করবা এস। এদের সাথে কোনো স্কোয়ার টর রাখা যাবে না, তাই ভির স্কোয়ারটা পাস করে দিয়েছি, রুট হয়ে গেছে। বর্গমূলের সমানুপাতিক আর বর্গের সমানুপাতিক কোনটা, এটাই পরীক্ষায় তোমার প্যাঁচটা লাগাবে। ঠিক আছে, এইটাই পরীক্ষায় তোমার প্যাঁচটা লাগাবে, বুঝছো? তো পরীক্ষায় প্যাঁচ লাগানো যাবে না, পরীক্ষায় প্যাঁচ লাগানো যাবে না। ওকে, তো দেখো স্থির অবস্থান, সমতরণ, ত্বরণটা ফিক্সড বলছিলাম, ত্বরণটা ফিক্সড, চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস টি এর বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে সমতরণ, বেগ ভি স্কোয়ার সমানুপাতিক এস, তার মানে ভি সমানুপাতিক রুট এস, বর্গমূলের সমানুপাতিক। খুবই সাবধান, প্রশ্ন ভুল করবা না, বুঝে দাগাইবা, বুঝে দাগাইবা, ঠিক আছে? এইটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, ক্লাস ঠিক শেষ হবে, ক্লাসও শেষ হবে, ভিডিও পেয়ে যাবে। এত মজার একটা অঙ্ক, জোশ একটা অঙ্ক। দেখো কোনো মান দেওয়া নাই, এক্স ওয়াই, ওয়াই এক্স, গড় দ্রুতি কত, आंसर আবার 60। এ कैसा मजाक है, এ कैसा मजाक है, कोई मजाक नहीं। আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমি দিয়ে দেবো, ম্যাথ ক্লাসে করাবো, তাও আবার ইউটিউব ভিডিও দিয়ে দিব। কে রে অঙ্ক ইয়া কই, প্রশ্ন কই? এগুলো তো অঙ্ক, অঙ্ক তো করবো। এই যে দেখো, ওমা না, এটা আরেক প্রশ্ন, এটা আরেক প্রশ্ন। আমি তো বলতেছিলাম সেম প্রশ্ন। দেখি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব এইচ। দেখো পড়াইছি কিনা, দেখো পড়াইছি কিনা, এগুলো ম্যাথ ক্লাসে করাবো। এই যে দেখো কমন কিনা, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে 1:4:9। সঠিকটা পড়বা, ভুলটা পড়বা না, ভুল পড়লে কিন্তু বাস খাবা। তপন স্যার থেকে কিন্তু প্রশ্ন আসে। গ্যালিলিও সূত্র কখন প্রযোজ্য হয়? কন্টেন্টে লিখে দিছিলাম না, কন্টেন্টে লিখে দিছিলাম না, এই কন্টেন্টে লিখছিলাম কিনা বলো? বায়ু শূন্য হতে হবে, একই উচ্চতা থেকে পড়তে হবে, আদিবেগ শূন্য হতে হবে। তাহলে অপশনে দেখি কোনটা আছে। এই যে বিনা বাধায় পরন্ত বস্তু হতে হবে, বিনা বাধায় মানে কোনো বাতাসে বাধা থাকা যাবে না, বাতাসে বাধা থাকা যাবে না, ঘর্ষণ থাকা যাবে না, মোট কথা বাধা থাকা যাবে না, তাই না? বাচ্চা কাচ্চারা বুঝতেছো কিনা? প্রাস চলে আসছি, প্রাস 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? আর সমান 4h, খাড়া উচ্চতার 4 গুণ। ঠিক আছে, মেডিকেল 23-24। এটা আনসার করো, এটা আনসার করো, 1 নাম্বারটা আনসার করো। কমন, একটু আগে পড়াইছি 1 নাম্বার। হ্যাঁ, এরকম আরেকটা ম্যাথ আছে, 7.33 আনসার আসে, 7.33 না 47 আনসার আসে, ওইটাও করে দিছি, সেম ভিডিওতে করে দিছি ওইটাও। 1 নাম্বারটা আনসার করো। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক অংশ 0, এটা কমন।
এই দেখো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি নিক্ষেপ করলে অনুভূমিক দূরত্ব r সমান 4h। এর এই স্যাক্সারে ভুল দেওয়া ছিল, এখানে কিন্তু কারেক্ট দেওয়া আছে, সঠিকটাই পড়বা, সঠিকটা পড়বা, ঠিক আছে। একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগ এবং ত্বরণ পরস্পরের সমকোণ, পরস্পরের সমকোণ, এটাও কিন্তু কমন পড়ছি আমরা। 1 রেডিয়ান সমান কত? চলো এটা পড়ে আসি। 1 রেডিয়ান সমান কত? আচ্ছা, তো আমরা জানি যে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। বৃত্তাকার পথে এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলে এটা হচ্ছে থিটা সরণ। কি সরণ? থিটা। এটাকে আমরা বলি কৌণিক সরণ। কি বলি এটাকে? কৌণিক সরণ বলি। তো আবার আমরা জানি যে কৌণিক সরণ থিটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওমেগা। যেমনভাবে আমরা সরণকে সময় দ্বারা ভাগ করলে বেগ পাই, একইভাবে কৌণিক সরণকে সময় দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাই। এবং দেখো এখান থেকে শুরু করে যদি পুরোটা ঘুরে আসি, এখান থেকে শুরু করে যদি পুরোটা ঘুরে আসি, তাহলে কি 2 পাই, 2 পাই, 2 পাই মানে 360 ডিগ্রি, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে একবার ঘুরে আসলে এটা হচ্ছে পর্যায়কাল, তাহলে 2 পাই বাই টি হচ্ছে একটা সূত্র, 2 পাই বাই টি হচ্ছে একটা সূত্র। আবার আমরা জানি 1 বাই টি মানে কি? কম্পাঙ্ক, তো এখান থেকে বলা যায় 2 পাই এন। এই তিনটা হচ্ছে কৌণিক বেগের সূত্র। আচ্ছা, তো আমরা মাত্রই বললাম যে 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি, 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান সমান কত? 360 বাই 2 পাই। হিসাব করে দেখবা, এটার আনসার হবে 57.3 ডিগ্রি। এটাই জিজ্ঞেস করছে তোমাকে যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। দেখো তো বুঝছো কি না? হ্যাঁ, প্রশ্ন তপন স্যারের বই থেকে করছিল, তাই তপন স্যারের বইটা আনসার ফলো করবা, ভুল জিনিস পড়বা না। দেখো বুঝছো কি না? 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। এটা কেমনে হয়? এটা হাতে কলমে হিসাব করা যায়। 2 পাই মানে কি? 3.1416 ইন্টু 2, তার মানে 6 থেকে একটু বেশি। 360কে 6 থেকে একটু বেশি ভাগ করলে কি? 6 6 36, 60 থেকে কম হবে। 60 থেকে কম কত? 57.3। বুঝছো? ঘড়ির কাঁটা করাবো আমরা, সমস্যা নেই। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক দেখো তো পড়াইছিলাম কিনা? কৌণিক বেগ ওমেগা সমান রৈখিকের সাথে ভাগ, তার মানে ভি সমান ওমেগা আর। কৌণিক ত্বরণ আলফা সমান রৈখিকের সাথে ভাগ, এ সমান আলফা আর। দেখো তো এগুলো পড়াইছি কিনা নিউটনের বলবিদ্যা অধ্যায়ে। আরও পড়াইছি এল সমান আর পি, টাউ সমান আর এফ। কখন গুণ আর কখন ভাগ বলছিলাম না? দেখো তো মনে আছে কিনা? তাহলে এই যে এ সমান আলফা আর, এ সমান আলফা আর। ক্লিয়ার? 1 আরপিএস মানে বুঝছো? 1 আরপিএস মানে হচ্ছে রেডিয়ান, রেভুলেশন। রেভুলেশন, রেভুলেশন মানে ঘূর্ণন। আরপিএস মানে হচ্ছে রেভুলেশন পার সেকেন্ড। এগুলো হচ্ছে যন্ত্রবিদ্যা, যেগুলা ইঞ্জিনিয়ারিং সেখানে ব্যবহার করা হয়। রেভুলেশন মানে হচ্ছে একটা ঘূর্ণন। তাহলে 1 সেকেন্ডে একটা ঘূর্ণন মানে বুঝছো? 1 সেকেন্ডে একটা ঘূর্ণন, বুঝো কিন্তু বিষয়টা। 1 সেকেন্ডে একটা ঘূর্ণন। আমার বৃত্ত তো অনেক সুন্দর হয়, কি জোশ বৃত্ত আঁকছি দেখছো? আবার আঁকি তো। ওয়াও। আচ্ছা, 1 সেকেন্ডে একটা ঘূর্ণন, তার মানে 1 সেকেন্ডে 2 পাই। 2 পাই না 360 ডিগ্রি। 1 সেকেন্ডে 2 পাই, তার মানে কি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 1 সেকেন্ডে একটা রেভুলেশন মানে 1 সেকেন্ডে 2 পাই রেডিয়ান। বুঝছো কেন? দেখো, বুঝছো? বুঝছো এটা? ওকে। ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি? তো ঘড়ির কাঁটার গতি মূলত হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে।
ঘড়ির কাঁটার গতি মূলত ঘূর্ণন গতি এবং একই সাথে যেহেতু এটা চলতেছে মানে হচ্ছে আগাচ্ছে, ঘুরতেছে এবং আগাচ্ছে, তাই এটা বলা হচ্ছে চলন ঘূর্ণন গতি। ঠিক আছে, বেশিরভাগ জায়গায় ঘূর্ণন গতি দেওয়া, বাট যেহেতু তপন স্যার এমসিকিউতে চলন ঘূর্ণন গতি দিছে, তাই আমরা হচ্ছে এটাই মনে রাখবো। ঠিক আছে, এটাই মনে রাখবো, চলন ঘূর্ণন গতির এই মনে রাখবো। ওকে, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কোনটি? আমরা জানি কেন্দ্রমুখী বল Fc বা সেন্ট্রিপিটাল ফোর্স mv²/r। আবার জানি আমরা F সমান ma, তাহলে mse মানে কেন্দ্রমুখী যেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন mv²/r, m কাটা se সমান v²/r। এটাকে আরও বাড়ানো যাবে, কেমনে বাড়ানো যাবে? v সমান ওমেগা r, ওমেগা r²/r, তাহলে ওমেগা স্কয়ার r²/r, ওমেগা স্কয়ার r। ঠিক আছে, আর যদি কেন্দ্রমুখী বলটা বলতে চাও m ওমেগা²r। এগুলো লাগবে, এগুলো লাগবে। ঠিক আছে, ওকে নেক্সট। শেষ, গতিবিদ্যা শেষ, এগুলোই গতিবিদ্যা, এগুলোই। হ্যাঁ, থিওরি প্রশ্ন তো, ম্যাথ প্রশ্ন সলভ করাবো।